এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইসরায়েলকে গুড়িয়ে দিতে ইরানকে শক্তিশালী মিসাইল দিচ্ছে কিম জং উন। গোপনে ইরানকে সহযোগিতা করছে কিম জং উন। নেতানিয়াহু ও ট্রাম্পের মহাবিপদ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরান যে যুদ্ধ করছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে, এই যুদ্ধে রাশিয়ার কি কোনো সহযোগিতা আছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু একটি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা চলমান। এর আগে কিন্তু ওয়াশিংটন পোস্ট বলেছে যে মধ্যপ্রাচ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সামরিক স্থাপনা আছে তার গোয়েন্দা তথ্যচিত্র, স্যাটেলাইট চিত্র, সেগুলো সরবরাহ করা হচ্ছে ইরানের সামরিক জান্তাদের কাছে, এবং ইরান সেটা নিখুঁতভাবে সে ব্যবহার করছে, অর্থাৎ জায়গা মতো যে সেই ক্ষেপণাস্ত্র আঘাত হচ্ছে, ড্রোন হামলা চালানো হচ্ছে। এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবার নিজেই ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার সাথে ইরানের একটা সামরিক সহযোগিতা আছে যেটা চলমান। এদিকে ইরানের পাল্টা ভয়ঙ্কর মিসাইল হামলায় হাসপাতালে কাতরাচ্ছে লক্ষ লক্ষ ইহুদি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সংঘাত এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। অনেক বিশ্লেষক বলছেন এই যুদ্ধে শক্তির চেয়ে বড় হয়ে উঠছে কৌশল। মাত্র ৩৫ লাখ টাকার শাহেদ ড্রোন ব্যবহার করে ইরান এমন এক পরিস্থিতি তৈরি করছে যেখানে সেই ড্রোন ধ্বংস করতে আমেরিকা এবং ইসরায়েলকে খরচ করতে হচ্ছে শত কোটি টাকা মূল্যের মিসাইল। রাডার বিভ্রান্ত করতে কৃত্রিম এয়ারক্রাফট, শত শত ছোট আক্রমণ, নতুন ধরনের ড্রোন, সব মিলিয়ে যুদ্ধের নতুন সমীকরণ তৈরি করছে তেহরান। একই সঙ্গে রাজনৈতিক দিক থেকেও পরিস্থিতি বদলে যাচ্ছে বলে মনে হচ্ছে। এদিকে ইরানের মোজাইক ডিফেন্স কৌশল চমক দিচ্ছে বিশ্বকে, দিশেহারা ট্রাম্প ও নেতানিয়াহু, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যাবৎকালে ইরান, আমেরিকা বা ইসরায়েল এই ত্রিমুখী লড়াইয়ে একদিনে সর্বোচ্চ পরিমাণ অর্থনৈতিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আমেরিকা ইরানের মাধ্যমে। আর ইরানের জন্য এটা গোল্ডেন অ্যাচিভমেন্ট। দেখেন, একদিনেই জাস্ট একটা মুহূর্তের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অহংকার ছিল ফিনান্সিয়াল দিক থেকে, টাকার দিক থেকে, এটার পরিমাণ হচ্ছে $300 মিলিয়ন। $300 মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লক্ষ ডলারে হয় 1 মিলিয়ন। তার মানে কত লাখ ডলার? 3000 লক্ষ ডলার বেশি। এদিকে ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, তীব্র নিন্দা সুইজারল্যান্ড ও স্পেনের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে একের পর এক অকেজ হচ্ছে বিলিয়ন ডলারের মার্কিন থার্ড রাডার। জর্ডানের থার্ড ব্যবস্থাকে গুড়িয়ে দিয়েছে তেহরান। সংবাদ সংস্থা ব্লুমবার্গকে এমন তথ্য জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা, যা পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফেলেছে প্রশ্নের মুখে। ইরান এবং ইসরায়েলের যুদ্ধে সবাই যখন আমেরিকার পক্ষ নিয়েছিল, ঠিক তখনই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট রেগে গিয়ে যুক্তরাষ্ট্রের এমন হামলাকে গুন্ডামি বলে আখ্যা দিয়েছিলেন। শুধু তাই নয়, ট্রাম্প ও নেতানিয়াহুকে কোনো রকম তোয়াক্কা না করে ইরানের পাশে থাকার আভাসও দিয়েছিলেন কিম জং উন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এত হামলার পরও ইরান কোনোভাবে আমেরিকার কাছে মাথা নত করেনি। এই যুদ্ধে ইরান এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও তারা প্রতি রাতেই ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলকে নাস্তানাবুদ করে দিচ্ছে। এছাড়া ইরান কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে এই যুদ্ধে চরম মূল্য দিতে হবে ট্রাম্পকে। তাহলে কি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, নাকি তাদের বন্ধুরাষ্ট্র উত্তর কোরিয়া গোপনে তাদের সহায়তা করছে? কেউ যদি তেহরানকে সহযোগিতা নাই করে থাকে, তাহলে ইরান কিভাবে দীর্ঘস্থায়ীভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে? এমন প্রশ্নই এবার অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। ট্রাম্প নেতানিয়াহুর শত হুমকির পরও কেউ দমাতেই পারছে না ইরানকে। এমনকি বন্ধু দেশ রাশিয়া ও চীনের কাছেও সাহায্য না চেয়ে মধ্যপ্রাচ্যে থাকা শত্রুদের ঘাঁটি একে একে গুড়িয়ে দিচ্ছে ইরানি বাহিনী। তবে ইরান কোনো আনুষ্ঠানিক সাহায্য না চাইলেও তাদের আধুনিক ও শক্তিশালী সব মিসাইল দিয়ে গোপনে সাহায্য করে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আর এমন জল্পনাই চলছে সবখানে। সেই জল্পনার মাঝেই নিজেদের গোপন মিসাইল সিটি এবার প্রকাশে আনলো ইরান। আর গত কয়েকদিন আগে নিজের দেশ উত্তর কোরিয়ায় অত্যাধুনিক মিসাইল পরীক্ষা করেছেন কিম জং উন। আর তাতেই জল্পনা বাড়ছে যে কিম জং উন কি আবার ইরানকে মিসাইল দিচ্ছেন। কারণ ইরানের শত্রুদের লাগাতার হামলার পরও যেভাবে সম্প্রতি ইরান ঘোষণা দিয়েছে যে তারা এ যুদ্ধে আমেরিকা ইসরায়েলের শেষ না দেখে ছাড়বে না, তাতে করে বহু বিশ্লেষকেরই ধারণা যে হয়তো গোপনে কিমের কাছ থেকেই অস্ত্র সহায়তা পাচ্ছে ইরান। কোনো মুসলিম দেশকে সেভাবে পাশে না পেলেও ইরানের পাশে রয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া, যারা কিনা নিজেরাই পরমাণু শক্তিধর দেশ। এমনকি ইরানকে সাহায্য করতে মিসাইলও পাঠাতে চান বলে জানিয়েছেন কিম জং উন। এমনকি একটি মিসাইলে তাদের সবাইকে ধ্বংস করে দিতে যথেষ্ট, এমনটাও জানিয়েছেন তিনি। যদিও এ বিষয়টি অনেকেই ভুয়া তথ্য বলে দাবি করেছে, তবে বিষয়টি এত সহজে উড়িয়ে দিতে নারাজ অনেকেই। কারণ হলো, ডেস্ট্রয়ার জাহাজ থেকে সফল ক্রুজ মিসাইল ছুড়ে কিম বলেছিলেন যে তাদের সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় তারা যে পরিবর্তন এনেছেন তা গত 50 বছরেও কোথাও কেউ দেখেনি। আর কিমের সেই সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা রীতিমতো মাথা ব্যথা বাড়িয়েছে আমেরিকা, ইসরায়েল ও তার বন্ধু দেশগুলোর। কারণ নিজের দেশ এবং বন্ধু দেশ ছাড়া কাউকেই তোয়াক্কা করেন না উত্তর কোরিয়ার এই নেতা। তাই নতুন করে প্রশ্ন উঠেছে যে বন্ধু দেশ ইরানে কি ইতোমধ্যেই সামরিক অস্ত্র সরবরাহ করেছেন কিম জং উন? আর না হয়ে থাকলে কবে কিমের সাহায্য নিয়ে নিজেদের আরো সমৃদ্ধ করে শত্রুদের সঙ্গে লড়বে ইরান? উত্তরটা সময় বলে দেবে। এদিকে ইরানের মোজাইক ডিফেন্স কৌশল চমক দিচ্ছে বিশ্বকে, দিশেহারা ট্রাম্প ও নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় ইরান তার নতুন কৌশল মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি প্রয়োগ করে সমরবিদদের চমকে দিয়েছে। এই কৌশলে কেন্দ্রীয় নেতৃত্বের উপর নির্ভরতা কমিয়ে মাঠের কমান্ডারদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে প্রেসিডেন্ট বা শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত হলেও ইউনিটগুলো স্বতন্ত্রভাবে আক্রমণ চালিয়ে যেতে পারে।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরাক যুদ্ধের পর থেকেই ইরান বুঝতে পেরেছে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের প্রধান লক্ষ্যবস্তু হতে পারে। সরাসরি প্রচলিত যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয় বুঝে তারা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে ৩১টি প্রাদেশিক ইউনিটে ভাগ করেছে। প্রতিটি ইউনিট লজিস্টিক ও অপারেশনাল দিক থেকে স্বয়ংসম্পূর্ণ, ফলে কেন্দ্রীয় অনুমতি ছাড়াই নিজস্ব সিদ্ধান্তে টার্গেটে হামলা চালানো সম্ভব। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আব্বাস আরাগচি স্বীকার করেছেন, মোজাইক ডিফেন্স কৌশল পুরোপুরি সক্রিয়। এর ফলে বিভিন্ন টার্গেটে হামলার পর দায় অস্বীকার বা পুনরায় আক্রমণ ঘটানো সহজ হচ্ছে। বিশ্লেষকদের মতে, এভাবে স্বাধীন ইউনিটগুলো উপরের নেতৃত্বকে না জানিয়ে দ্রুত আক্রমণ চালাচ্ছে। অতিরিক্ত শক্তিশালী গোয়েন্দা তথ্য এবং চীনের স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে প্রাপ্ত রিয়েল টাইম তথ্যের উপর নির্ভর করছে ইরান। চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ইরানের অবস্থানকে শক্তিশালী করছে। দুই দেশের মধ্যে প্রায় $450 বিলিয়ন চুক্তি অনুসারে চীন অবকাঠামো উন্নয়ন করবে, বিনিময়ে ইরান দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ করবে। উপসাগরীয় অঞ্চলে ইরান মার্কিন ও পশ্চিমা স্বার্থকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে একদিনে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 131টি ড্রোন নিক্ষেপের ঘটনা আন্তর্জাতিক আলোচনার জন্ম দিয়েছে। মোজাইক ডিফেন্সের কারণে ইরানের প্রতিটি অঞ্চল আলাদা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়তে হতে পারে। কোনো নির্দিষ্ট নেতা বা সদর দপ্তর ধ্বংস করলেও ইরান সহজে পরাজিত হবে না। বিশ্ব এখন ইরানের এই কৌশলকে কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে। এদিকে ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, তীব্র নিন্দা সুইজারল্যান্ড ও স্পেনের। ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে সুইজারল্যান্ড। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই ব্যাপক বোমা হামলার কড়া সমালোচনা করে সুইজারল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মার্টিন ফিস্টার সাফ জানিয়েছেন, এই যুদ্ধ শুরুর মাধ্যমে আন্তর্জাতিক আইনের শক্তি প্রয়োগের নিষেধাজ্ঞা বা প্রহিবিশন অন দ্য ইউজ অফ ফোর্স নীতি অমান্য করা হয়েছে। রোববার সুইজারল্যান্ডের বিখ্যাত পত্রিকা সনট্যাক্স জেইতুংকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিস্টার বলেন, তার সরকার বিশ্বাস করে যে মার্কিন ইসরায়েলি এই হামলা কোনোভাবেই বৈধ নয়। পশ্চিমা দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ডের এই প্রকাশ্য সমালোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ইরানের ওপর এই আক্রমণকে অযৌক্তিক এবং বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। সানচেজ স্পষ্ট করে বলেন, এই যুদ্ধের ব্যাপারে স্পেনের অবস্থান অত্যন্ত দৃঢ়, আর তা হল যুদ্ধকে না। ইউরোপীয় নেতাদের মধ্যে সানচেজই প্রথম সারির একজন নেতা, যিনি কোনো রাগঢাক না করেই এই অভিযানের বিরোধিতা করেছেন। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করে, যা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে এক নতুন পর্যায়ে নিয়ে গেছে। এদিকে ইরানের পাল্টা ভয়ঙ্কর মিসাইল হামলায় হাসপাতালে কাতরাচ্ছে হাজার হাজার ইহুদি। মুখের কথায় বারবার ইরানকে হারিয়ে দিলেও কঠিন বাস্তবতা এবার হারে হারে টের পাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কারণ তারা যতই ইরানে হামলা করে ক্ষয়ক্ষতি করুক না কেন, কোনোভাবেই দমানো যাচ্ছে না ইরানকে। আর তাই শুরুতে ইরানকে হারানোর সহজ মনে করার খেসারত দিতে হচ্ছে ট্রাম্প ও নেতানিয়াহুকে। ইরানকে হারাতে প্রায় সব প্রযুক্তি ব্যবহার করে ফেলেছে ট্রাম্প, তারপরেও আত্মসমর্পণ করেনি তেহরান। এবার ট্রাম্পকে কোনো তোয়াক্কা না করেই ভয়ঙ্কর মিসাইল হামলা চালিয়েছে ইরান। অপারেশন 2 প্রমিস 4 এর আওতায় নতুন করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লাগাতার এই মিসাইল হামলায় ইসরায়েলের আয়রন ডোম থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের শক্তিশালী ও গুরুত্বপূর্ণ রাডারে মিসাইল দিয়ে উড়িয়ে দিয়েছে ইরানি বাহিনী। এছাড়াও সৌদি আমিরাত, কাতার, কুয়েত সহ যেসব দেশে মার্কিন ঘাঁটি আছে সেসব দেশে হামলা চালাবে না বলার পরেও ট্রাম্পের হাস্যরস ও ইরান দুর্বল হয়েছে বলায় আবারও ক্ষেপে গিয়ে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে হামলার পর থেকে যেন এক মুহূর্তে স্বস্তি মেলেনি ইহুদিদের। দফায় দফায় মিসাইল হামলায় সেখানে থেকে থেকে বাজছে সাইরেন, আর তাতে আতঙ্কে যে যার মতো ছুটে পালাচ্ছে জীবন বাঁচাতে। অনেকে তো আবার বাংকার নিয়েছে আশ্রয়। দুশ্চিন্তা আতঙ্কে দিন পার করছে ইহুদিরা। এমনকি এ ধরনের পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েছে ইসরায়েলের বেশিরভাগ মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত 1929 জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। ইরান যে যুদ্ধ করছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে, এই যুদ্ধে রাশিয়ার কি কোনো সহযোগিতা আছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু একটি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা চলমান। এর আগে কিন্তু ওয়াশিংটন পোস্ট বলেছে,
যে মধ্যপ্রাচ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সামরিক স্থাপনা আছে তার গোয়েন্দা তথ্যচিত্র, স্যাটেলাইট চিত্র, সেগুলো সরবরাহ করা হচ্ছে ইরানের সামরিক জান্তাদের কাছে, এবং ইরান সেটা নিখুঁতভাবে সে ব্যবহার করছে, অর্থাৎ জায়গা মতো যে সেই ক্ষেপণাস্ত্র আঘাত হচ্ছে, ড্রোন হামলা চালানো হচ্ছে। এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবার নিজেই ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার সাথে ইরানের একটা সামরিক সহযোগিতা আছে যেটা চলমান। তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চলমান, এটা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি এটিকে দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারিত্ব বলে বর্ণনা করেছেন। এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। রাশিয়ার কাছে ইরান কোনো সাহায্য পাচ্ছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, দুই দেশ বহু বছর ধরে সামরিক সম্পর্ক বজায় রেখেছে। আরাকচি বলেন, আমাদের সঙ্গে রাশিয়ার একটি কৌশলগত অংশীদারত্ব রয়েছে। এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়, এটি কোনো গোপন বিষয় নয়, এটি অতীতে ছিল এবং এখনো আছে, ভবিষ্যতে অব্যাহত থাকবে। রাশিয়া কি ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু খুঁজে পেতে সাহায্য করছে? এই প্রশ্নের উত্তরে আব্বাস আরাকচি বলেন, তার কাছে এই বিষয়ে বিস্তারিত সামরিক তথ্য নেই, কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। অর্থাৎ তিনি কিন্তু অস্বীকার করেননি। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে রাশিয়া সহযোগিতা করছে এই যুদ্ধে, এই ব্যাপারে তার কাছে পরিষ্কার কোনো ধারণা নেই। সেখানে মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী তিনিও একই রকম কথা বলেছেন। কিন্তু আমেরিকার যে গোয়েন্দা তথ্য উপর ভর করে ওয়াশিংটন পোস্ট কিন্তু পরিষ্কারভাবে লিখেছে, এবং ভেতরে ভেতরে এই কারণে রাশিয়ার উপরে সাংঘাতিক রকম অসন্তুষ্ট যে ইরানের নিজস্ব গোয়েন্দা তথ্য এত নিখুঁত এবং নির্ভুল হতে পারে না। এটা একমাত্র সম্ভব চীন এবং রাশিয়ার ক্ষেত্রে, এবং রাশিয়া সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগী এই কারণে যে রাশিয়া ইরানের শাহেদ ক্ষেপণাস্ত্র বা ড্রোন ব্যবহার করেছে ইউক্রেনে, যে কারণে ইউক্রেন এখন সহযোগিতা করতে চায় ওই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, যাতে ড্রোনের হামলা থেকে তারা বাঁচতে পারে। তো বোঝাই যাচ্ছে যে রাশিয়া যেহেতু ইরানের কাছ থেকে শাহেদ ড্রোন নিয়েছে, ইরানও সামরিক সহযোগিতা, তথ্য, অস্ত্র যা যা প্রয়োজন সেগুলো নিতে পারে। এখন বিষয়টা যেহেতু সামরিক, বিষয়টা ওপেন সিক্রেট না, সেই কারণে হয়তো খোলাসা করছেন না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। কিন্তু ভেতরে ভেতরে যে একটা কিছু আছে, সহযোগিতা আছে, সেটা কিন্তু পরিষ্কার করেছে আমেরিকার গোয়েন্দারা, যেটা মুখে এখনো ডোনাল্ড ট্রাম্প বা তার মার্কো রুবিও তারা স্বীকার করছেন না, কিন্তু তারা বুঝতে পারছেন যে ইরানকে সহযোগিতা করার জন্য রাশিয়া ইতিমধ্যে এগিয়ে আসছে, এবং এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হলে ইরান কি করবে? ইরান ইতিমধ্যে বলেছে যে 6 মাস পর্যন্ত যুদ্ধ করার মতন অস্ত্র, আধুনিক অস্ত্র তারা মজুদ রেখেছে। দর্শক, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সংঘাত এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। অনেক বিশ্লেষক বলছেন এই যুদ্ধে শক্তির চেয়ে বড় হয়ে উঠছে কৌশল। মাত্র 35 লাখ টাকার শাহেদ ড্রোন ব্যবহার করে ইরান এমন এক পরিস্থিতি তৈরি করছে যেখানে সেই ড্রোন ধ্বংস করতে আমেরিকা এবং ইসরায়েলকে খরচ করতে হচ্ছে শত কোটি টাকা মূল্যের মিসাইল। রাডার বিভ্রান্ত করতে কৃত্রিম এয়ারক্রাফট, শত শত ছোট আক্রমণ, নতুন ধরনের ড্রোন, সব মিলিয়ে যুদ্ধের নতুন সমীকরণ তৈরি করছে তেহরান। একই সঙ্গে রাজনৈতিক দিক থেকেও পরিস্থিতি বদলে যাচ্ছে বলে মনে হচ্ছে। ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সংঘাতকে নতুনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, আর ইরানের প্রেসিডেন্ট দিয়েছেন কঠোর বার্তা। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছি কিভাবে ছোট ড্রোন দিয়ে বড় শক্তিকে চাপে ফেলছে ইরান, কেন মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখন নিরপেক্ষ অবস্থান নিচ্ছে, এবং এই সংঘাত ভবিষ্যতে কোন দিকে যেতে পারে। পুরো বিশ্লেষণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মশা মারতে কামান দাগা, বাংলা ভাষার এই প্রবাদটা হয়তো কখনো এতটা বাস্তব মনে হয়নি, কারণ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের দিকে তাকালে মনে হচ্ছে যুদ্ধটা শুধু শক্তির নয়, এটা কৌশলেরও লড়াই। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট আমেরিকা এবং ইসরায়েল, অন্যদিকে ইরান, যে দেশটিকে বহু বছর ধরেই নানা নিষেধাজ্ঞা আর চাপের মধ্যে থাকতে হয়েছে, কিন্তু যুদ্ধের মাঠে এখন এক অদ্ভুত সমীকরণ তৈরি করেছে সেই দেশটি। যেখানে ইরানের একটি শাহেদ ড্রোনের দাম মাত্র প্রায় 35 লাখ টাকা, সেখানে সেই ড্রোন ভূপাতিত করতে আমেরিকা বা ইসরায়েলকে খরচ করতে হচ্ছে প্রায় 300 কোটি টাকার মিসাইল। ভাবুন একবার, একটা সস্তা ড্রোন ধ্বংস করতে শতগুণ বেশি খরচ, আর এখানেই যেন শুরু হয়েছে যুদ্ধের নতুন হিসাব। ইরানের চারপাশে আমেরিকা এবং ইসরায়েল বহু আগেই তাদের সামরিক ঘাঁটি এবং উন্নত রাডার সিস্টেম বসিয়ে রেখেছে। এই রাডারগুলো অত্যন্ত সংবেদনশীল এবং স্বয়ংক্রিয়, অর্থাৎ আকাশে কোনো সন্দেহজনক বস্তু ধরা পড়লেই তা ধ্বংস করার জন্য দ্রুত মিসাইল ছোড়া হয়। সমালোচকদের মতে এই ব্যবস্থার সুযোগই নিচ্ছে ইরান। ধরা যাক আকাশে খুব ছোট কোনো বস্তু দেখা গেল, তা ড্রোন হতে পারে, আবার কোনো বিভ্রান্তিকর বস্তু বা এমনকি ছোট বিস্ফোরকও হতে পারে, কিন্তু রাডার সেটিকে হুমকি হিসেবে শনাক্ত করলে তা ধ্বংস করতে একসঙ্গে ছুটে যায় 4 বা 5টি মিসাইল। ফলে কি হচ্ছে? একদিকে সস্তা আক্রমণাত্মক ডিভাইস, অন্যদিকে অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা। এভাবে ধীরে ধীরে প্রতিপক্ষের অস্ত্র ভান্ডার খালি করে দেওয়ার চেষ্টা করছে ইরান, এমনটাই দাবি করছেন অনেক সমর বিশ্লেষক। শুধু ড্রোনই নয়, ইরান নাকি এখন ব্যবহার করছে কৃত্রিম ত্রিমাত্রিক এয়ারক্রাফট বা ডিকয়। এই প্রযুক্তি এমনভাবে তৈরি করা হয় যাতে রাডারে সেটি আসল যুদ্ধ বিমানের মতো দেখায়, ফলে শত্রুপক্ষ বিভ্রান্ত হয়ে যায়, কোনটা আসল হামলা আর কোনটা ধোঁকা তা বোঝা কঠিন হয়ে পড়ে। যুদ্ধের এই মনস্তাত্ত্বিক কৌশলকে অনেকে বলছেন ডিকয় ওভারলোড স্ট্র্যাটেজি, অর্থাৎ শত্রুপক্ষকে এত বেশি লক্ষ্যবস্তু দেখানো হবে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে পড়ে যাবে। এই যুদ্ধ শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও। একসময় অনেক আরব দেশ প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে অবস্থান নিত, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে কিছু দেশ স্পষ্ট করে জানিয়েছে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। এর ফলে কৌশলগতভাবে একটি বড় পরিবর্তন ঘটে গেছে।
কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির বড় অংশই নির্ভর করে আঞ্চলিক ঘাঁটির উপরে। যদি সেই ঘাঁটিগুলোর ব্যবহার সীমিত হয়ে যায় তাহলে যুদ্ধের কৌশলও বদলে যেতে পারে। ধর্মযুদ্ধের বক্তব্য হলো এই সংঘাতের আরেকটি দিক, আরেকটি রাজনৈতিক ভাষ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুজনই মাঝে মাঝে এই সংঘাতকে আদর্শিক বা ধর্মীয় লড়াই হিসেবে তুলে ধরছেন বলে সমালোচনা রয়েছে। সমালোচকদের মতে এর মাধ্যমে তারা নিজেদের জনগণের সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন। কিন্তু এই ভাষ্য আবার মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করেছে। ফলে যুদ্ধের সামরিক দিকের পাশাপাশি কূটনৈতিক সমীকরণও দ্রুত বদলে যাচ্ছে। অন্যদিকে তেহরান থেকেও আসছে কঠোর বার্তা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে বলেছেন ইরান কোনো শক্তির কাছে আত্মসমর্পণ করবে না। তিনি বলেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তেহরান। তবে একই সঙ্গে তিনি একটি কূটনৈতিক বার্তাও দিয়েছেন। সাম্প্রতিক হামলায় প্রতিবেশী কয়েকটি দেশের ক্ষয়ক্ষতির জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন ইরানের লক্ষ্য কখনোই প্রতিবেশী দেশগুলোর ক্ষতি করা নয়। এই বক্তব্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ এর মাধ্যমে একদিকে কঠোর অবস্থান, অন্যদিকে কূটনৈতিক বার্তা দুইটিই তুলে ধরা হয়েছে। এদিকে ইরান তাদের ড্রোন প্রযুক্তিও উন্নত করছে। নতুন এক ধরনের ড্রোন হাজিড 110 নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই ড্রোনের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি দ্রুত দিক পরিবর্তন করতে পারে এবং রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতাও রয়েছে। ফলে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শত্রুর আকাশ সীমায় প্রবেশ করা তুলনামূলক সহজ হয়ে যায়। এমনকি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের হামলায় কিছু উন্নত রাডার সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে এই যুদ্ধ এখন শুধু শক্তির নয়, কৌশলেরও লড়াই। একদিকে অত্যন্ত উন্নত প্রযুক্তি এবং ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে তুলনামূলক সস্তা কিন্তু কৌশলী আক্রমণাত্মক প্রযুক্তি। এই অসম যুদ্ধই অনেক বিশ্লেষকের মতে মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন বাস্তবতা তৈরি করছে। শেষ প্রশ্ন, এই যুদ্ধ কি সত্যিই ইরানের কৌশলগত সাফল্যের দিকে যাচ্ছে, নাকি দীর্ঘমেয়াদে সুপার পাওয়ারদের সামরিক শক্তি শেষ পর্যন্ত প্রাধান্য পাবে? উত্তর দেওয়া কঠিন হলেও একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে যুদ্ধ চলছে তা শুধু মিসাইল আর ড্রোনের নয়, এটা ভবিষ্যতের যুদ্ধের নতুন কৌশলের পরীক্ষাগার। তবে এও সত্য যে ইরান এখন আমেরিকা এবং ইসরায়েলের গলার কাঁটায় পরিণত হয়েছে। এই যাবৎকালে ইরান, আমেরিকা বা ইসরায়েল এই ত্রিমুখী লড়াইয়ে একদিনে সর্বোচ্চ পরিমাণ অর্থনৈতিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আমেরিকা ইরানের মাধ্যমে। আর ইরানের জন্য এটা গোল্ডেন অ্যাচিভমেন্ট। দেখেন একদিনেই জাস্ট একটা মুহূর্তের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অহংকার ছিল ফিনান্সিয়াল দিক থেকে, টাকার দিক থেকে, এটা পরিমাণ হচ্ছে $300 মিলিয়ন। $300 মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লক্ষ ডলারে হয় 1 মিলিয়ন, তার মানে কত লাখ ডলার? 3000 লক্ষ ডলার মেশিনটার দাম। তবে আমি দামের দিকে যাচ্ছি না এই কারণেই যে যুক্তরাষ্ট্র তো টাকার অভাব নাই, আমরা হয়তো এটা অনেক বড় ভাবতে পারি, বাট যুক্তরাষ্ট্র বানায়। আমি বলছি এই জায়গায় যে এই যে মেশিনটা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির যে সর্বশেষ কিছু সংস্করণ আছে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের, এর মধ্যে একটা হচ্ছে থার্ড। খেয়াল আছে নিশ্চয়ই, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন বারবার আপনার এই থার্ড চাচ্ছিল যুক্তরাষ্ট্রের কাছে যে ভাই আমাদেরকে থার্ড দাও, কারণ এটার প্রতিরক্ষা সিস্টেম এতটাই আধুনিক যে আমরা সবাই ভাবতাম এটা মানে সুপারম্যান টাইপের কোনো কিছু। কিন্তু ইরান তেল কম ভাজা মচমচা সস্তা 2-10 হাজার দামের একটা ডলারের ড্রোন দিয়া বা ক্ষেপণাস্ত্র দিয়া আপনার এত বড় ঘটনা ঘটে দিতে পারছে। দর্শক, যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন মূল্যের থার্ড রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরান। এই মুহূর্তে সারা পৃথিবীতে মাত্র 8টি জায়গায় এই থার্ড রাডার ব্যবস্থা একটি আছে, এর মধ্যে দক্ষিণ কোরিয়া, গুয়াতেমালা সহ আর বেশ কিছু জায়গায়। তো টেবিলে থাকা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের শক্তিশালী রাডারটি ইরান উড়িয়ে দিয়েছে। আর এই তথ্যকে দিচ্ছে একজন মার্কিন কর্মকর্তা। জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাটে অবস্থানরত $300 মিলিয়ন মূল্যের এই ANTPY রাডারটি ধ্বংস হওয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সক্ষমতা সেটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে সম্প্রতি এই ক্ষয়ক্ষতির তথ্য সামনে এসেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমেরিকাতে তাদের থাককে আকাশচুম্বী জনপ্রিয়তা দিয়ে বেছে যে ভাই আমাদেরটার উপরে নাই, আর আরবি শেখেরা, শায়করা বা ধরেন কি বলা হয় আপনাদের ভাষায়, তো এরাই যে বিলিয়নস অফ ডলার খরচ করে এগুলো কিনে এখন দেখেন এগুলো কার্যকরিতা কি ইরানি কোথায় দিচ্ছে। তো তার মানে ইরান কতটুকু ডেভেলপ করছে ক্ষেপণাস্ত্র বা সামরিক বিজ্ঞানে, আপনি জাস্ট এখান থেকে একটা আইডিয়া নেন। বলা হচ্ছে যে গবেষণা সংস্থা ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিস তাদের বক্তব্য অনুযায়ী জর্ডানে 2টি ইরানি হামলার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে সেগুলো প্রতিহত করার দাবি করা হলেও পরবর্তী সময়ে বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে রাডার এবং এর সহযোগী সরঞ্জামগুলো ধ্বংস হওয়ার প্রমাণ পাওয়া যায়। সামরিক বিশ্লেষকদের মতে থার্ড রাডার উপর এই সফল আঘাত ইরানের অন্যতম বড় সামরিক সাফল্য হিসাবেই আপনার সামনে এসেছে। আমি এই জায়গাটাতে অহংকার করছি, টাকার মূল্যে যায়নি যে ইরান কোন জায়গায় ভাই টাচ করছে। যুক্তরাষ্ট্রের এই টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ব্যবস্থাটি মূলত বায়ুমণ্ডলের কিনারে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। বর্তমানে এই রাডারটি অকেজো হয়ে পড়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মূল দায়িত্ব সেই আগের দিনের প্যাট্রিয়ট সিস্টেমের উপর বর্তাবে। তো এখন ইরান যে আসলে কোন লেভেলে যাইতো, ফেলে আল্লাহ টিকায় রাখতে বিশ্বাস করেন, এগুলো দেখলে আশ্চর্য লাগে। হয়তো আরো এমন অনেক কিছু ভান্ডারে আছে, আমরা সময় দেখবো।